আমি শুরুতেই একটা কথা পরিষ্কার করে বলতে চাই, 90 দিনে সিলেবাস শেষ করা কোনো সুপার পাওয়ার না, কোনো জিনিয়াসদের কাজও না। এটা একটা সঠিক পদ্ধতির খেলা। কারণ সত্যিটা কি জানো, বেশিরভাগ স্টুডেন্ট সিলেবাস শেষ করতে পারে না সময় কম বলে না, পড়াশোনা বোঝে না বলে না, তারা আটকে যায় কিভাবে শুরু করবে, আগে কি পড়বে আর কিভাবে ধারাবাহিক থাকবে এই জায়গাগুলোতে। আজ এই ভিডিওটা শেষ করলে তোমার মাথার ভিতরে একটা পরিষ্কার ছবি তৈরি হবে। আজ আমি কি করব, এই সপ্তাহে কি শেষ হবে, 90 দিনের শেষে আমি কোথায় দাঁড়িয়ে থাকব। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই ব্লু প্রিন্টটা এভারেজ স্টুডেন্টকে মাথায় রেখেই বানিয়েছি। প্রথমে একটা বাস্তব কথা, এইটা না শুনলে ভিডিওটা কাজে আসবে না। 90 দিনে সিলেবাস শেষ করার মানে এই না যে প্রতিদিন 10-12 ঘন্টা পড়তে হবে, সারাদিন বইয়ের মধ্যে ডুবে থাকতে হবে, জীবনের সব আনন্দ বন্ধ। না, 90 দিনের ব্লু প্রিন্ট মানে প্রতিদিন কতটা পড়বে সেটা জানা, কোনটা বাদ যাবে, কোনটা ধরতে হবে বোঝা, প্যানিক না করে স্টেডি থাকা। এটাই টপারদের আসল সিক্রেট। এখন স্টেপ 0, 90 দিনের আগে যে ভুলটা সবাই করে। বেশিরভাগ স্টুডেন্ট ভাবে আগে রুটিন বানাই তারপর পড়া শুরু করব। কিন্তু তারা জানে না রুটিন বানানো সবচেয়ে বড় প্রোক্রাস্টিনেশন। তাই আজ থেকে এই রুল ফলো করবে, রুটিন পারফেক্ট না হলেও অ্যাকশন শুরু করবে, রুটিন পড়ার সাথে সাথে তৈরি হয়ে যাবে। স্টেপ 1, পুরো সিলেবাস একবারে দেখতে শেখো। ডে 1 to 2, প্রথম 2 দিন এক লাইনের পড়াও মুখস্থ করবে না। এই 2 দিন শুধু একটা কাজ, পুরো সিলেবাসকে মানসিকভাবে ম্যাপ করা। কিন্তু কিভাবে? একটা খাতা নাও, প্রতিটা সাবজেক্টের নাম লেখো, তার নিজের চ্যাপ্টারের নাম। এই কাজটা করতে গিয়ে তুমি বুঝবে, ওহ এতটা তো না, বা এইটা তো আমি আগেও পড়েছি। এই ক্ল্যারিটিটা খুব জরুরি, কারণ অজানা জিনিস ভয় দেখায়, চেনা জিনিস সাহস দেয়। বুঝতে পারছো তো আমি কি বলছি? স্টেপ 2, 90 দিনকে 3টে ফেজে ভাগ করো। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। এখন আসল ব্লু প্রিন্ট শুরু। এই 90 দিনকে ভাগ করবে। ফেজ 1 ফাউন্ডেশন, ডে 1 to 45। ফেজ 2 স্ট্রেংথেনিং, ডে 46 to 75। ফেজ 3 ফাইনাল কন্ট্রোল, ডে 76 to 90। ভুলটা হয় এখানে, সবাই 90 দিনকে একসাথে দেখে, কিন্তু মাথা একসাথে এতটা নিতে পারে না, তাই ভাঙতে শেখো। ফেজ 1 ফাউন্ডেশন, ডে 1 to 45। এই ফেজের একটাই লক্ষ্য, সব চ্যাপ্টার অন্তত একবার শেষ করা। এখানে পারফেকশন চাই না, এখানে চাই কভারেজ। এই ফেজে কি করবে না শুনে নাও। বেশি রিভিশন, বেশি মক টেস্ট, এক চ্যাপ্টার নিয়ে আটকে থাকা। এবার এই ফেজে কি করবে শুনে নাও। প্রতিদিন নির্দিষ্ট সংখ্যক পেজ, বেসিক আন্ডারস্ট্যান্ডিং, এইটা আমি পড়েছি, এই কনফিডেন্স। দৈনিক পড়ার গঠন সিম্পল, 60% টাইম নতুন চ্যাপ্টার, 30% টাইম আগের দিনের রিক্যাপ, 10% টাইম শুধু মনে মনে ভাবা। এই ফেজে মাথা কাজ না করলে ভয় পেও না, এটা নর্মাল, কারণ ফাউন্ডেশন বানানোর সময় ব্রেন রেসিস্ট করে। ফেজ 2 স্ট্রেংথেনিং, ডে 46 to 75। এখন গেম বদলাবে। এখানে তোমার লক্ষ্য দুর্বল জায়গা শক্ত করা। এই ফেজে তুমি প্রথমবার বুঝবে আসলে আমি কোথায় আটকে যাচ্ছি। তাই এখন পড়বে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, বারবার ভুল হওয়া টপিক, প্রশ্ন ঘুরে ঘুরে আসে এমন জায়গা। আর এই ফেজে পড়ার ধরন বদলাও। এখন শুধু পড়বে না, এখন লিখে পড়বে, নিজেকে প্রশ্ন করবে, আগের ভুল খুঁজবে। এই ফেজে পড়া কম মনে হবে, কিন্তু কাজ বেশি হবে। ফেজ 3 ফাইনাল কন্ট্রোল, ডে 76 to 90। এই ফেজটাই সবচেয়ে ডেঞ্জারাস, কারণ এখানে প্যানিক সবচেয়ে বেশি আসে। এই ফেজের লক্ষ্য কন্ট্রোল প্লাস কনফিডেন্স। এখন নতুন কিছু ধরবে না, নিজের শক্ত জায়গা আরও শক্ত করবে, ভুল কমাবে। এই ফেজে পড়া মানে আমি জানি আমি পারবো। স্টেপ 3 প্রতিদিন কত ঘন্টা পড়বে রিয়েলিটি চেক। আমি কোনো ফেক সংখ্যা দেব না, 3-4 ঘন্টা ফোকাসড পড়া মানেই এনাফ। কিন্তু শর্ত একটাই, এই সময়টা মোবাইল মুক্ত, মাথা উপস্থিত, গিল্ট মুক্ত থাকতে হবে। 6 ঘন্টা অমনোযোগী পড়া, 3 ঘন্টা ফোকাসড পড়ার সামনে কিছুই না। স্টেপ 4 ডেইলি স্টাডি ফর্মুলা, গোল্ডেন রুল। প্রতিদিন পড়ার আগে নিজেকে জিজ্ঞেস করো, আজ আমি কোন চ্যাপ্টার এগোবো, আজ আমি কি রিভাইজ করব, আজ আমি কোথায় আটকে যেতে পারি। এই 3টে প্রশ্নের উত্তর থাকলে পড়া সহজ হয়। স্টেপ 5 ঘুম, মাথা, মন, সবচেয়ে অবহেলিত অংশ। 90 দিনের প্ল্যানে ঘুম হলো অস্ত্র। কম ঘুম মানে মাথা কাজ করবে না, পড়া মনে থাকবে না, ইরিটেশন বাড়বে। তাই 6.5 থেকে 7 ঘন্টা ঘুম ম্যান্ডেটরি। ঘুম বাদ দিয়ে পড়া শর্ট টার্ম হিরোইজম, লং টার্ম ডিজাস্টার। স্টেপ 6 প্যানিক এলে কি করবে।
90 দিনের মধ্যে কমপক্ষে 10-15 দিন এমন আসবে মাথায় কিছুই ঢুকছে না, মনে হবে সময় শেষ, অন্যরা এগিয়ে গেছে। তাই এই সময় একটাই কাজ করবে, রুটিন ছোট করো, বাদ দিও না। 2 ঘন্টা না পারলে 1 ঘন্টা পড়ো, 1 ঘন্টা না পারলে 30 মিনিট পড়ো, চেন ভাঙবে না। স্টেপ 7, মক টেস্ট আসলে কি কাজে আসে? মক টেস্ট নিয়ে সবচেয়ে বড় ভুল ধারণাটা কি জানো? বেশিরভাগ স্টুডেন্ট ভাবে যত বেশি মক টেস্ট দেব তত বেশি প্রস্তুতি ভালো হবে, কিন্তু বাস্তবে হয় ঠিক উল্টো। কারণ তারা মক টেস্ট দেয় ভুল উদ্দেশ্যে। অনেকে টেস্ট দেয় শুধু একটা জিনিস দেখার জন্য, আমি কত নম্বর পেলাম। এখানেই সমস্যা। মক টেস্টের আসল কাজ নম্বর দেখানো না, মক টেস্টের আসল কাজ হলো তোমার দুর্বল জায়গাগুলো আয়নার মতো দেখিয়ে দেওয়া। একটা উদাহরণ দিই, ধরো তুমি 100 নম্বরের একটা মক টেস্ট দিলে, তাতে তুমি পেলে 55। এখন এভারেজ স্টুডেন্ট কি করে? সে দেখে ও 55, খুব খারাপ, তারপর হয় মন খারাপ করে, না হয় ভাবে আমি পারবো না। কিন্তু টপার স্টুডেন্ট একই রেজাল্ট দেখে কি করে জানো? সে নম্বরটা একবারও পাত্তা দেয় না। সে দেখে কোন প্রশ্নে ভুল হলো, কেন ভুল হলো, কনসেপ্ট না জানার জন্য, নাকি প্রেসারে ভুল হয়েছে, নাকি সময় ম্যানেজ করতে পারিনি। এই জায়গাটাই মক টেস্টের আসল জায়গা। তাই আমি বলি, টেস্ট কম হলেও চলবে, কিন্তু অ্যানালাইসিস ছাড়া টেস্ট মানে সময় নষ্ট। তাহলে ভুলটা কোথায় হয়? মক টেস্ট তখনই ক্ষতি করে যখন তুমি টেস্ট দিয়ে শুধু নম্বর দেখো, তুমি ভুলগুলো স্কিপ করে দাও, তুমি অন্যের নম্বরের সাথে নিজেরটা তুলনা করো। এই 3টে কাজ একসাথে করলে মক টেস্ট তোমার কনফিডেন্স ভেঙে দেবে। মক টেস্ট তখনই কাজ করে যখন মক টেস্ট শেষ হওয়ার পর তুমি নিজেকে জিজ্ঞেস করো, আমি সবচেয়ে বেশি ভুল করেছি কোন চ্যাপ্টারে, কোন ধরনের প্রশ্নে বারবার আটকে যাচ্ছি, আমি কি জ্ঞান না থাকায় ভুল করেছি, নাকি নার্ভাস হয়ে? এই প্রশ্নগুলোর উত্তরই তোমার পরের পড়াটা ঠিক করে দেয়। স্টেপ 8, শেষ 15 দিনের মানসিকতা। এই শেষ 15 দিনে তোমার সিলেবাস আর খুব একটা বাড়বে না, কিন্তু এই 15 দিনে তোমার কনফিডেন্স ভয়ানকভাবে বাড়তেও পারে, আবার নষ্টও হয়ে যেতে পারে। এই সময়টা হলো তোমার পড়া আর তোমার মাথার মাঝখানের সেই দূরত্বটা কমানোর সময়। এখন যদি তুমি ভাবো আরেকটু পড়ি, আরেকটু নতুন করি, তাহলে মাথা ওভারলোড হবে, আর ওভারলোড মানেই এক্সাম হলে গিয়ে ব্ল্যাঙ্ক। তাই এই 15 দিনের আসল কাজ হলো যেটুকু পড়েছো সেটুকুতে বিশ্বাস আনা, নিজেকে মানসিকভাবে স্টেবল রাখা, ভয়কে চিনে তাকে কন্ট্রোল করা। তাই এই সময় নিজেকে বলবে, আমি আমার বেস্ট দিয়েছি। এই বিশ্বাসটাই এক্সাম হলে কাজ করবে। 90 দিনে সিলেবাস শেষ করা কঠিন না, কিন্তু 90 দিন নিজেকে বিশ্বাস করে চলা, এইটাই আসল চ্যালেঞ্জ। যদি তুমি এই ব্লু প্রিন্টটা 50%ও ফলো করো, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলছি তুমি আগের নিজের থেকে অনেক এগিয়ে যাবে। আর এই 90 ডেজ চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে চাইলে শুধু কমেন্টে এই ইমোজি কিংবা চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড এইটা লিখে দিয়ে যেও। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। তাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।